2026 সালের 6 ফেব্রুয়ারি শুক্রবার জুমার দিন। সাধারণ মানুষের জন্য এটি ইবাদত ও প্রশান্তির দিন। কিন্তু রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত রাস্তাটি সেদিন রূপ নিয়েছিল এক নরকীয় রণক্ষেত্রে। আপাত দৃষ্টিতে একে পুলিশের সাধারণ লাঠিচার্জ মনে হলেও এর গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর নীল নকশা। ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর যখন ইনকিলাব মঞ্চের তরুণ নেতৃত্ব রাজপথে মাথা তুলে দাঁড়ালো, তখনই সক্রিয় হয়ে উঠল সেই অদৃশ্য শক্তিরা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব কারা এই 103 জন, কেন তারা পুলিশের পোশাকে থেকেও প্রশাসনের কমান্ড মানছে না, এবং 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তাদের আসল ফন্দি কী। জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা জাবের তার সহযোদ্ধাদের নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। তাদের দাবি ছিল স্পষ্ট: শহীদ ওসমান হাদির বিচার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ। মিছিলটি যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছায়, তখন কোনো ধরনের উস্কানি ছাড়াই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পুলিশের পোশাকে থাকা একদল সদস্য মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এটি কোনো সাধারণ ছত্রভঙ্গ করার চেষ্টা ছিল না, এটি ছিল সুপরিকল্পিত হামলা। লাঠির প্রতিটি আঘাত ছিল মাথা এবং সংবেদনশীল অঙ্গ লক্ষ্য করে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের নারী নেত্রী ঝুমা ও শান্তার ওপর বর্বরতা চালানো হয়েছে। তা দেখে দেশের সচেতন মানুষের বিবেক স্তম্ভিত হয়েছে। রাস্তায় ফেলে বুট জুতা দিয়ে মারিয়ে দেওয়া কিংবা চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যগুলো প্রমাণ করে এরা জনগণের সেবক নয়, বরং প্রশিক্ষিত কোনো ঘাতক বাহিনী। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য: প্রশাসনের ভেতরে একটি গোপন সেল কাজ করছে, যার সদস্য সংখ্যা 103 জন। এরা হলো বিগত সেই স্বৈর শাসক হাসিনার আমলের সেই পুলিশ লীগের অবশিষ্টাংশ, যাদের সরাসরি সমন্বয় করছে সীমান্তের ওপার থেকে আসা একটি বিশেষ গোয়েন্দা সংস্থা র। এই টিমের বৈশিষ্ট্য কী? এরা প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকে সাধারণ কর্মকর্তার বেশে, কিন্তু নির্দেশ পায় বাইরে থেকে। এই তালিকায় থাকা প্রতিটি ব্যক্তি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের কাজ হলো রাজপথে জনরোষ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ নেতাদের শারীরিকভাবে অক্ষম করে দেওয়া। গোয়েন্দা তথ্যে জানা গেছে এই 103 জন টিমের সাথে বিদেশি এজেন্সির যোগাযোগ এখন এতটাই ঘনিষ্ঠ যে তারা দেশের চেইন অব কমান্ডকেও তোয়াক্কা করছে না। ঘটনার পর জাবের যখন লাইভে এসে পুরো বিষয়টি বর্ণনা করেন, তখন এক বিস্ময়কর তথ্য সামনে আসে। ভিডিও ফুটেজগুলোতে দেখা যায় পুলিশের ডিসি বা এসপি পদমর্যাদায় ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার মাইকিং করছিলেন হামলা থামাতে। তারা তাদের অধস্তনদের নির্দেশ দিচ্ছিলেন পিছু হটতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একদল পুলিশ সদস্য তাদের বসের আদেশ কানেই তুলছিল না। তারা যেন অন্য কোনো শক্তির নির্দেশে চালিত হচ্ছিল। তাদের কানে ছিল না কোনো বেতার সেট, বরং যেন কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোল তাদের নিয়ন্ত্রণ করছিল। ডিসি এসপিদের সামনেই তারা ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। এর মানে হলো বাংলাদেশ পুলিশের যে সাংগঠনিক কাঠামো, তা এই বিশেষ গোষ্ঠীর ক্ষেত্রে অকেজো হয়ে পড়েছে। তাদের সুতো বাঁধা আছে সীমান্তের ওপারে এবং পলাতক স্বৈরাচারের হাতে। আপনি যদি 6 ফেব্রুয়ারির ভিডিও ফুটেজ জুম করে দেখেন, তবে একটি বিষয় আপনাকে চমকে দেবে: যারা সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে হামলা চালাচ্ছিল, তাদের অধিকাংশর বুকেই কোনো নেম প্লেট ছিল না। তারা মুখে কালো মাস্ক এবং মাথায় হেলমেট পরে নিজেদের পরিচয় আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করেছে। পুলিশের রেগুলেশন অনুযায়ী দায়িত্ব পালনরত অবস্থায় একজন অফিসারের নেম প্লেট থাকা বাধ্যতামূলক। তাহলে এই মাস্কধারী কারা? এরা কি সত্যি পুলিশ, নাকি পুলিশের পোশাক পরা বহিরাগত কোনো ঘাতক? এই নেমপ্লেটবিহীন বাহিনী প্রমাণ করে যে এটি একটি ব্ল্যাক অপারেশন ছিল। তাদের উদ্দেশ্য ছিল অপারেশন শেষ করে সাধারণ পুলিশের ভিড়ে মিশে যাওয়া, যাতে পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাদের শনাক্ত করা না যায়। মাঠে যখন লাঠিচার্জ চলছিল, অনলাইনে তখন শুরু হয়েছিল আরেক যুদ্ধ। এটি ছিল 103 জন টিমের সাইবার উইংসের কাজ। হামলার কয়েক মিনিটের মধ্যেই ফেসবুকে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে জাবের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বা হাজার হাজার মানুষ হতাহত। এই গুজবের উদ্দেশ্য কী ছিল? তারা জানত জাবেরের মতো নেতাদের জনপ্রিয়তা ব্যাপক। তার মৃত্যুর খবর শুনলে মানুষ ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসবে।
মানুষ যখন উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করবে তখন সরকার কঠোর হতে বাধ্য হবে, আর সেই সুযোগেই দেশে একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হবে। পরবর্তীতে যখন দেখা গেল জাবের বেঁচে আছেন এবং তার পায়ে গুলির আঘাত নেই, তখন ইনকিলাব মঞ্চের আন্দোলনের সত্যতা নিয়ে জনমনে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করা। এটি ছিল অত্যন্ত ঠান্ডা মাথার কষা একটি সাইবার গেম। একদিকে শারীরিকভাবে আঘাত করা, অন্যদিকে মানসিকভাবে জাতিকে বিভ্রান্ত করা। কেন ঠিক 6 ফেব্রুয়ারি এই হামলার দিনক্ষণ নির্ধারণ করা হলো? উত্তরটি লুকিয়ে আছে ক্যালেন্ডারের পাতায়। আগামী 12 ফেব্রুয়ারি দেশে একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এমন একটি বড় ধরনের অঘটন ঘটানোর পেছনে মাস্টার মাইন্ডের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। নির্বাচনের আগে দেশে এমন এক পরিবেশ তৈরি করা যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পায়। সরকার যখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে তখন রাজপথে লাশ ফেলে দিয়ে পুরো প্রশাসনকে বেকায়দায় ফেলে দেওয়া। ওসমান হাদির বিচারের দাবিতে চলা আন্দোলনকে একটি সহিংস রূপ দিয়ে বিশ্ববাসীকে দেখানো যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই। যদি 6 ফেব্রুয়ারির হামলায় কোনো নেতা শহীদ হতেন তবে 12 তারিখের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ত। আর এটাই ছিল র এবং হাসিনার সেই 103 জনের টিমের চূড়ান্ত লক্ষ্য। তারা চেয়েছিল ঘোলা পানিতে মাছ শিকার করতে। 103 জনের টিম সাধারণ কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না। গোয়েন্দা তথ্যে জানা গেছে তারা এমন কিছু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যা ট্র্যাক করা সাধারণ গোয়েন্দা সংস্থার পক্ষে প্রায় অসম্ভব। তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে, কেউ ফিল্ড অপারেশন, কেউ গুজব ছড়ানো, আর কেউ বা অর্থ যোগানে। তাদের এই প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা ইঙ্গিত দেয় যে তাদের পেছনে বড় কোনো রাষ্ট্রীয় শক্তি বা অত্যন্ত শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করছে। টাকার বিনিময়ে এবং প্রভুর নির্দেশে তারা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে দ্বিতীয়বার ভাবছে না। বর্তমানে প্রশাসনের ভেতরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাকে প্রশাসনের ভেতরে প্রশাসন বলা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল তারা এখন খোলস পাল্টে বর্তমান সরকারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের কাজের ধরন বলে দিচ্ছে তারা কার হয়ে কাজ করছে। 6 ফেব্রুয়ারির হামলা সেই ঘাপটি মেরে থাকা স্লিপার সেলগুলোর একটি বহিঃপ্রকাশ মাত্র। এই বিষবৃক্ষ এখনই উদ্ঘাটন করা না গেলে শুধু 12 তারিখের নির্বাচন নয়, বরং দেশের প্রতিটি স্তম্ভ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। 6 ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি একটি মাত্র কারণে, তা হলো ছাত্রদের ধৈর্য। তারা উত্তেজিত হয়ে পাল্টা সহিংসতায় জড়ায়নি। যদি সেদিন ছাত্ররা পুলিশের ওপর হামলা করত তবে ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে দেশ পা দিত, কিন্তু বিপদ এখনও কাটেনি। এই 103 জনের শয়তানি বুদ্ধি আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা দেখছে যে তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই তারা হয়তো এখন আরও গভীর এবং রক্তক্ষয়ী কোনো ছক কষছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের দেশপ্রেমিক কর্মকর্তাদের এই স্লিপার সেলগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা এক মহাবিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। 6 ফেব্রুয়ারির ঘটনা কোনো বিচ্ছিন্ন সংঘর্ষ নয়, এটি একটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সরকার যদি এখনই এই 103 জনের গোপন টিম এবং তাদের মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তবে 12 ফেব্রুয়ারির নির্বাচন হবে এক রক্তক্ষয়ী অধ্যায়। প্রশাসনের রন্ধে রন্ধে থাকা রয়ের এজেন্ট এবং হাসিনার দোসরদের এখনই ছেঁটে ফেলার সময় এসেছে, নতুবা শহীদ ওসমান হাদিদের রক্ত আর বর্তমানের ত্যাগ সবই বৃথা যাবে।